আমরা কস্ট অফ ক্যাপিটাল যখন আহ, এটার কস্ট অফ ক্যাপিটাল মিনিং বুঝতে পেরেছি, আমরা বলেছিলাম যে কস্ট অফ ক্যাপিটাল কি পারপাসে কাজে লাগে। তো তখন আমরা একটা ইউজ বলেছিলাম যে আমরা যে ক্যাপিটাল বাজেটিং প্রজেক্টস গুলো নিয়ে থাকি, সেই ক্যাপিটাল বাজেটিং প্রজেক্টস গুলো ইভ্যালুয়েট করতে আমাদের কস্ট অফ ক্যাপিটাল প্রয়োজন হয়। সো আমরা দেখিয়েছিলাম যে ডিফারেন্ট প্রজেক্টস আমাদের হাতে অ্যাভেলেবেল ছিল, এ থেকে এফ পর্যন্ত। ডিফারেন্ট প্রজেক্টস এ ডিফারেন্ট রেটস অফ রিটার্ন ছিল, এবং ডিফারেন্ট প্রজেক্টস এর জন্য বিভিন্ন ধরনের অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্টের প্রয়োজন ছিল। So, আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে প্রজেক্টস গুলোর রেট অফ রিটার্ন কস্ট অফ ক্যাপিটালের চেয়ে বেশি, সেই প্রজেক্টস গুলো নেওয়াটা ওয়াইজ হবে। আর যে প্রজেক্টস গুলো রেট অফ রিটার্ন কস্ট অফ ক্যাপিটালের চেয়ে কম, সেই প্রজেক্ট গুলোর রেট নেওয়াটা ওয়াইজ হবে না, সেই প্রজেক্ট গুলো আমরা বাদ দিব। এই আলোচনাটা কি খেয়াল আছে? গত ক্লাসে যখন আমরা ক্লোজ করছিলাম তখন এই আলোচনা করছিলাম, খেয়াল আছে? জি স্যার। হ্যাঁ। তো ইন টুডেজ ক্লাস আমরা এই সে ক্যাপিটাল বাজেটিং ডিসিশন কিভাবে নেওয়া হয় সেটা ইন ডিটেলে দেখার চেষ্টা করব। প্রথম আমরা বোঝার চেষ্টা করি ক্যাপিটাল বাজেটিং ডিসিশন বলতে কি ধরনের ডিসিশনকে বোঝানো হয়। ফার্স্ট অফ অল, ক্যাপিটাল বাজেটিং ডিসিশন হচ্ছে, আপনাকে রিকল করতে হবে ফাইন্যান্সের তিনটা মেজর ডিসিশনে প্রথম ডিসিশনটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। এখন এই ডিসিশনে অ্যাকচুয়ালি কি করা হয়? সো ফার্ম তার বিজনেসে যেই আপনার ম্যানেজার্সটা ফার্মের মধ্যে যে ডিসিশনস গুলো নিয়ে থাকে, কিছু ডিসিশনের কনসিকুয়েন্স থাকে খুব স্বল্প সময়ের জন্য। ঠিক আছে? সে ফর এক্সাম্পল, আজকে বা 5 দিনের জন্য একটা কাজ হলো, সেটার জন্য আপনি পেমেন্ট করলেন। তাহলে এই যে পেমেন্ট করলেন একটা কাজের জন্য, সেটার মেয়াদ হচ্ছে একটা স্বল্প সময়ের জন্য, 5 দিনের জন্য। এটা থেকে আপনি বেনিফিট পাবেন 5 দিনের জন্য ধরে নিলাম। বাট সাম এক্সপেন্ডিচার্স আর লাইক দ্যাট, যে আপনি যদি এটাতে এক্সপেন্ডিচার করেন, এটা থেকে যে বেনিফিটস আসবে সেই বেনিফিটটা আসবে ফর মোর দেন 1 ইয়ার। যেমন আমাদের ক্লাসের শুরুর দিকে একটা প্রজেক্টে আমরা কথা বলেছিলাম যে অটোপি যদি পাওয়ার প্ল্যান্টে ইনভেস্ট করে, তাহলে এই ইনভেস্টমেন্টটা কি ধরনের ইনভেস্টমেন্ট? এই ইনভেস্টমেন্টটা হচ্ছে একটা লং টার্ম ইনভেস্টমেন্ট। যেহেতু পাওয়ার প্রজেক্টে আজকে যদি আপনি ইনভেস্ট করেন, কালকে রিটার্ন পাওয়ার কোনো সুযোগ নেই। এই রিটার্ন আপনি যখন পাবেন এবং যতদিন পর্যন্ত পাবেন, এই টাইম ফ্রেমটা মোর দেন 1 ইয়ার, মানে এটার কনসিকুয়েন্স আছে 1 বছরের বেশি সময়ের জন্য। এখন 1 বছরের বেশি সময়ের জন্য আমরা বলছি না যে 2 বছর, এটা 3 বছর হতে পারে, 5 বছর হতে পারে। বাট অ্যাটলিস্ট উই আর মেকিং শিওর দ্যাট এটা থেকে এই প্রজেক্টের কনসিকুয়েন্স হচ্ছে মোর দেন 1 ইয়ার অর লঙ্গার। এই প্রজেক্টস গুলো সংক্রান্ত যে ডিসিশনস আমরা নিয়ে থাকি, সেই ডিসিশনস গুলোকে বলা হয় ক্যাপিটাল বাজেটিং ডিসিশনস। এখন আপনার ইউনিভার্সিটি সে ফর এক্সাম্পল একটা নতুন ক্যাম্পাস করবে। সো থিঙ্ক অফ যে এই প্রজেক্টটা যদি নেওয়া হয়, এখান থেকে যে বেনিফিটসটা পাওয়া যাবে, দ্যাট উইল লাস্ট ফর সেভারেল নাম্বার অফ ইয়ার্স। তো ওই ক্ষেত্রে নতুন যে আপনার প্রজেক্টটা নেওয়া হবে, এটা একটা ক্যাপিটাল বাজেটিং টাইপ অফ প্রজেক্ট। বাট দেয়ার আর সাম শর্ট টার্ম প্রজেক্ট, যেটা কনসিকুয়েন্স হয়তো 1 মাস, 6 মাস, এগুলো সাধারণত আমরা ক্যাপিটাল বাজেটিং প্রজেক্টের মধ্যে ইনক্লুড করি না। দিস আর শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, এটা ডিসিশনের ক্রাইটেরিয়া অন্যরকম। ওকে? আচ্ছা।
এখন এই ক্যাপিটাল বাজেটিং প্রজেক্টস গুলো যেহেতু লঙ্গার টার্মের জন্য নেওয়া হয়, একই সাথে এগুলো সাধারণত বড় অঙ্কের টাকার প্রয়োজন হয়। এই প্রজেক্টস গুলোকে আপনি ক্যাপিটাল বাজেটিং প্রজেক্ট বলেন, লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন বলেন, বাট ফাইন্যান্সের আপনি যেটা স্পেসিফিক টার্ম সেটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। এখন যেহেতু এটার সাথে বেশ সময় ইনভলভ, টাকা ইনভলভ, এটা আপনি যেন তেন ভাবে ডিসিশন নিলে হবে না। আপনাকে খুব সিনসিয়ারলি এই ডিসিশনটা নিতে হবে, যেন আপনাকে পরবর্তীতে এই ডিসিশন নেওয়ার পর রিগ্রেট করতে না হয়। যেমন আমরা অটোমের পাওয়ার প্ল্যান্টের কথা বলেছিলাম, যে এটা যে পরিমাণ রিটার্ন দিচ্ছে সেটা অ্যাকচুয়ালি বিয়ন্ড দ্য এক্সপেকটেশন, আই মিন ইন এ নেগেটিভ সেন্স। এটা এক্সপেক্টেড রিটার্ন দিচ্ছে না, এবং এটা এত কম রিটার্ন দিচ্ছে বা এটা এত খারাপ করছে, অটোমের যেটা মেইন বিজনেস ফার্নিচার বিজনেস সেটাকে এটা হ্যাম্পার করছে। তার মানে আমাকে এই ডিসিশনটা নিতে হলে এক্সটেন্সিভ প্ল্যানিং ইনভলভ হতে হবে, এবং এর সাথে যা যা আপনার স্কেচিং বা যা যা হোমওয়ার্ক জরুরি সেগুলো আপনাকে ভালোভাবে করতে হবে। সো এই প্রজেক্টটা নিতে গেলে, যেহেতু লঙ্গার টার্ম প্রজেক্ট, এটার কনসিকুয়েন্স হবে মোর দেন 1 ইয়ার। এখন আপনি কিন্তু কালকে কি হবে সেটা জানেন না, পরশু কি হবে সেটা জানেন না, বাট আপনাকে এমন ভাবে ডিসিশন নিতে হবে অ্যাজ ইফ যে আপনি 1 বছর পর কি হতে পারে সেটা বুঝতে পারছেন, 2 বছর পর কি হতে পারে সেটা বুঝতে পারছেন। জাস্ট থিঙ্ক অফ দ্য কমপ্লিকেশনস ইনভলভড উইথ দিস কাইন্ড অফ ডিসিশনস। সো এখানে আপনার দীর্ঘমেয়াদে আপনার প্রোডাক্টের কি ধরনের প্রোডাক্ট আপনি লঞ্চ করতে পারেন, এই প্রোডাক্টটা কতদিন পর্যন্ত মার্কেট ডিমান্ড করতে পারে, আপনার ইকোনমির কি অবস্থা হবে, আপনার টেকনোলজির কি অবস্থা হবে, খরচ কেমন বাড়বে, আপনার ইনফ্লেশন কেমন হবে, মানে so many variables you have to keep in your mind to think of the capital budgeting projects. ওকে, সো আপনি বুঝতে পেরেছেন যে এই প্রজেক্টস গুলোর নেচার কেমন এবং এটার সাথে কি কি কমপ্লিকেশনস ইনভলভ। সো আপনার যখন একটা প্রজেক্ট নেওয়া হয়, ফার্মের হাতে অনেক ধরনের অ্যাভেলেবল ইনভেস্টমেন্ট অপরচুনিটিস থাকে, বাট এর মধ্যে থেকে কিভাবে আপনার আমরা ডিসাইড করব যে আমার হাতে 10টা প্রজেক্ট আছে, কিভাবে আমি ডিসাইড করব যে এই 10টার মধ্যে কোন প্রজেক্টটা নিব। সো এজ হুইচ ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, ফার্মে যখন ক্যাশ ফ্লোস থাকে, আপনারা ক্যাশ ফ্লোস এর সাথে পরিচিত, সো ফার্ম লুকস ফর ইনভেস্টমেন্ট অপরচুনিটিস। এখন আপনি যদি ইনভেস্টমেন্ট অপরচুনিটিস নিয়ে না থাকেন, ইউ উইল নট বি এবল টু expand your size, you'll not be able to আপনার যে একটা গ্রোথের যে একটা এক্সপেকটেশন আছে সেই গ্রোথটা আপনি অ্যাচিভ করতে পারবেন না। সো আপনাকে প্রথমে যেটা করতে হয়, যে অ্যাভেলেবল ইনভেস্টমেন্ট অপরচুনিটিস আছে সেটা আপনি এক্সপ্লোর করলেন, এবং প্রত্যেকটা ইনভেস্টমেন্ট অপরচুনিটিস নিয়ে আপনাকে ডেটা কালেক্ট করতে হবে। এন্ড আফটার হ্যাভিং দ্য ডেটা, আপনাকে কি করতে হবে, এই ডেটাগুলো ইভ্যালুয়েট করতে হবে। আমাদের এই টপিকের মূলত যেটা পারপাস সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল বাজেটিং এর যে ডেটা থাকে, ক্যাশ ফ্লো ডেটা থাকে, সেটাকে আমরা কিভাবে ইভ্যালুয়েট করব। সো ইভ্যালুয়েশন কিভাবে করবো এবং এখান থেকে কিভাবে ডিসিশন নিব। তো আমরা যখন এই পর্যায়টা কমপ্লিট করেছি, তারপর আমাদেরকে ডিসাইড করতে হবে যে এটা আমরা ফার্দার আর একটু কিভাবে প্রিসাইসলি ডিসিশন নিব, এবং এ থেকে আমরা যদি কোনো আনসার্টেনটিস ফরসি করি, যেটা খুবই স্বাভাবিক, আপনি এক্সপেক্ট করেছেন 2025 এমন ভাবে যাবে, বাট ভেরি আনলাইকলি যে আপনি যেভাবে এক্সপেক্ট করেছেন 2025 একইভাবে আপনার কাছে যাবে। ইউ ক্যান থিঙ্ক অফ ইট ফ্রম ইয়ার পার্সোনাল লাইফ, যেটা আপনার এক্সপেকটেশনের চেয়ে খুব ভালোভাবেও যেতে পারে, আপনার এক্সপেকটেশনের চেয়ে খুব খারাপ ভাবেও যেতে পারে। সো ফার্ম যখন এই প্রজেক্টস গুলো নিয়ে থাকে, ফার্মের একটা এক্সপেকটেশন সেট করতে হয় যে 25-এ কি হবে, 26-এ কি হবে, 27-এ কি হবে, সেলস কেমন হবে, কস্ট কেমন হবে, ইনফ্লেশন কেমন হবে, কস্ট অফ ক্যাপিটাল কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। এখন এটা হচ্ছে আমাদের বেস কেস সিনারিওস। আমাদের ইভ্যালুয়েশনে যেটা আমরা করি সেটা হচ্ছে অল্টারনেটিভস কি কি আছে, প্ল্যান বি কি হতে পারে, প্ল্যান সি কি হতে পারে, ইন এডিশন টু দ্য প্ল্যান এ,
সেটা আমরা ফোরসি করার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমরা প্রিপেয়ার থাকার চেষ্টা করি। সো দ্যাট ইজ দ্য নাম্বার 4 টাস্ক। এখন আমরা যে আইডিয়াটা বলেছি সেটা যদি আমরা একটু ফ্লো চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। দ্য আইডিয়া ইজ সিম্পলি যে আমাদের প্রথম কাজ হচ্ছে আইডিয়া ডেভেলপ করা। তারপর আমাদের পারপাস হচ্ছে এই যে আইডিয়া গুলো 8টা বা 10টা সেটা ডেটা কালেক্ট করা, এবং ডেটা কালেক্ট করতে গিয়ে আমাদের কি ধরনের ডেটা কালেক্ট করতে হবে, এই টাইপের ডেটাগুলো আমাদের কালেক্ট করতে হবে যেখান থেকে আমরা ডিসিশন মেক করতে পারবো এই প্রজেক্ট গুলো সম্পর্কে। এখন যেহেতু বলছিলাম যে আপনি ডেটা এস্টিমেট করেছেন, ট্রু, এই ডেটা কিন্তু আবার হিস্টোরিক্যাল ডেটা না, এই ডেটা হচ্ছে ফিউচার ডেটা। সে আপনার 2 বছর পর আপনার এই প্রজেক্ট থেকে বা পাওয়ারের ডিমান্ড কেমন হতে পারে, পাওয়ারের প্রাইস কেমন হতে পারে ইত্যাদি। এখন আপনি যেভাবে এস্টিমেট করেছেন ইটস নট লাইক দ্যাট এটাই 100% হবে। সো ডিফারেন্ট পসিবিলিটিস আর দেয়ার। এই জন্য আপনাকে কোন ব্যাপারটা হতে পারে, কত পার্সেন্টেজ প্রবাবিলিটিতে, এটাও আপনাকে এস্টিমেট করতে হয়। বেসড অন হ্যাভিং দিস ডেটা আমরা ডিসিশন মেক করি। ডিসিশন মেক করতে গেলে আমাদের ডেটাকে অবভিয়াসলি প্রসেস করতে হয়, সেটা আমরা এই ডিসিশন মেকিং এর মধ্যে আছে ব্যাপারটা। বেসড অন দা প্রসেস ডেটা আমরা ডেটা ইভ্যালুয়েট করি। তো সেটাই মূলত আমরা যেটা বলছিলাম যে আমরা দেখবো, এবং এটা বেসিসে আমরা এডিশনাল যে কনসিডারেশন আমরা প্রবাবিলিটিস চেঞ্জ করে দেখতে পারি, আমরা রিইভ্যালুয়েশন করে দেখতে পারি। এই স্টেপটা আমরা যখন কমপ্লিট করব তারপর আমরা ফাইনালি ডিসাইড করতে পারবো যে উই আর গোয়িং ফর কনস্ট্রাক্টিং দিস building, or we are going for launching this project, or we are going for launching this product, etc etc। ঠিক আছে? আচ্ছা। সো এজ এ ফাইন্যান্সিয়াল ডিসিশন অলওয়েজ আপনার যেটা ফোকাস সেটা হচ্ছে ক্যাশ ফ্লোস। So always you have to think of cash flows. You do not believe in earnings. আমরা অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং এবং ক্যাশ অ্যাকাউন্টিং দেখিয়েছিলাম চ্যাপ্টার 2-তে, ইফ আই এম নট রং। সো আমরা ক্যাশ ফ্লোস নিয়ে কনসার্ন, আমরা প্রফিট নিয়ে কনসার্ন না। সো আমরা যে প্রফিট ম্যাক্সিমাইজেশন, ভ্যালু ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের কথা বলেছি, প্রফিট ম্যাক্সিমাইজেশন ইনভলভস দ্য লুকিং এট দ্য আর্নিংস। এটা কিন্তু আমাদের আলটিমেট গোল না। আমাদের আলটিমেট গোল হচ্ছে আমাদের ওয়েলথ ইনক্রিজ করা, হুইচ ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ক্যাশ ফ্লোস জেনারেটেড বাই দ্য প্রজেক্টস, নিউ প্রজেক্ট, সাকসেসফুল প্রজেক্টস। সে ফর এক্সাম্পল আপনার হাউ দিস বিকাম ডিফারেন্ট, আপনার প্রজেক্টে যে ডেপ্রিসিয়েশন হতে পারে, হুইচ ইজ ভেরি অবভিয়াস, এই ডেপ্রিসিয়েশনের জন্য আপনার আর্নিংস কমে যাবে। বাট এই যে ডেপ্রিসিয়েশনের জন্য কোনো ক্যাশ আউটফ্লো হয় না, তার মানে ক্যাশ এটার কারণে কি হবে না, এফেক্টেড হবে না। তো আমি যখন নাম্বার এস্টিমেট করবো, obviously I will see that these two numbers should be different. আহ, আমরা এই ক্যাশ ফ্লোস গুলো যখন আমার হাতে অ্যাভেলেবল থাকবে তখন আমরা কিভাবে কিভাবে ডিসিশন নিব, কোন ডিসিশনে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা জানতে পারবো। সো লেটস সি আমাদের হাতে কি ধরনের ইভ্যালুয়েশন টেকনিক্স আছে। আমাদেরকে যদি ক্যাশ ফ্লোস দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে ডিসিশন নিতে পারি। সো আমরা ক্যাশ ফ্লোস এর অল্টারনেটিভ ডেফিনেশনস আছে। সো এক আমরা কয়েকটা ডেফিনেশনের সাথে পরিচিত হব। রিকল যে আমরা ফাইন্যান্সিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস পড়েছি এবং এটা স্ট্রাকচার কেমন হয় সেটা জেনেছি। ইফ উই স্টার্ট উইথ আর্নিংস বিফোর ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামortization, ইবিআইটি। ওকে, আমরা কি নিয়ে শুরু করছি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এ
অবভিয়াসলি এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে শুরু হয়, স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম কি দিয়ে শুরু হয়? সেলস দিয়ে শুরু হয়। আর আমরা রাইট নাও এট দিস মোমেন্ট আমরা কি নিয়ে শুরু করছি, মানে আমরা একটু মাঝখান থেকে শুরু করছি যে আমাদের ইভিআইটি আছে। এখন ইভিআইটি যখন আছে, দিস ইজ ওয়ান ইজ ইভিআইটি। এখন এই ইভিআইটিটা কি ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর হয় নাকি বাদ না দিয়ে হয়? আমাকে একটু বলেন। এটা আপনি মিড টার্মে কাজ করেছেন, কুইজেও কাজ করেছেন, ফাইন্যান্সিয়াল সে বাদ স্টেটমেন্ট দেওয়ার পরে। বাদ দেওয়ার পরে। আচ্ছা, তার মানে আমি ইভিআইটির ক্যালকুলেশন এমন একটা জিনিস বাদ দিয়ে দিয়েছি যেটা ক্যাশ ফ্লো ক্যালকুলেশন করতে গেলে বাদ দেওয়ার কথা না। এম আই ক্লিয়ার? এম আই ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে আমাকে এটা কি করতে হবে? অ্যাড ব্যাক করতে হবে। অ্যাড ব্যাক করতে হবে। আচ্ছা ফাইন, বাদ দি, যোগ করলাম। আচ্ছা, এরপর ট্যাক্স কি? ট্যাক্স কি আপনার ক্যাশ আউটফ্লো হয় নাকি ক্যাশ আউটফ্লো হয় না? হয় স্যার। ট্যাক্সের জন্য ক্যাশ আউটফ্লো হয়। তাহলে আমরা এখান থেকে ট্যাক্স বাদ দিলাম। এরপর আমরা যেটা পাচ্ছি এটার নাম হচ্ছে আর্নিংস আফটার ট্যাক্সেস। ওকে, এখানে মূলত আমরা যেটা করছি আপনার আর্নিংস আফটার ট্যাক্সেস। আচ্ছা, আমরা এখানে এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট স্ট্রাকচার ফলো করছে, আমি একটু রিকোয়েস্ট করি। এই স্টেজে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আচ্ছা, ওকে, ইগনোর দিস। এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমরা এতটুকু পর্যন্ত ইনকাম স্টেটমেন্ট ফলো করছি, ইবিআইটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আমরা আর্নিংস বিফোর ট্যাক্স পাই। আর্নিংস বিফোর ট্যাক্স এর থেকে আমরা ট্যাক্স বাদ দিয়ে আর্নিংস আফটার ট্যাক্স পাই। এখন এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে যেহেতু ডেপ্রিসিয়েশন হচ্ছে ক্যাশ আউটফ্লো হয় নাই, তাহলে আমাদেরকে ডেপ্রিসিয়েশনকে কি করতে হবে? অ্যাড ব্যাক করতে হবে। সো ডেপ্রিসিয়েশনের যখন আমরা অ্যাড ব্যাক করব তখন আমরা পেয়ে যাব আপনার ক্যাশ ফ্লো। আমরা সিম্পল ডেফিনিশনটা এখানে ব্যবহার করছি, দ্যাট ইজ দা, এটাকে আমরা বলি হচ্ছে, এটার একটা অল্টারনেটিভ নাম বলুন তো, এটা কি হতে পারে? এটা আপনার কি নামে কি নামে ছিলেন? অপারেটিং ইনকাম। এটাই তো অপারেটিং ইনকাম। ও, সরি। নেট ইনকাম দেখেছেন না, ক্যালকুলেট করেছেন না? জি স্যার। আর্নিংস বিফোর ট্যাক্স থেকে আমরা ট্যাক্স বাদ দিলাম, তখন আমাদের হাতে যেটা থাকে সেটা নেট ইনকাম। ওকে, আচ্ছা, এখানের সাথে আমরা কি যোগ করব? ডেপ্রিসিয়েশন যোগ করবো। ডেপ্রিসিয়েশন যোগ করলে আমি যেটা পাবো সেটার নাম কি? ক্যাশ ফ্লো। ওকে, আচ্ছা, এখন আমরা তিনটা টেকনিকের সাথে পরিচিত হব। আমরা চেষ্টা করবো আজকের ক্লাসে প্রথম দুইটা টেকনিক নিয়ে কথা বলার, নেক্সট ক্লাসে ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আইআরআর নিয়ে কথা বলার। আমরা কিভাবে ডিসিশন নিব। সো প্রথম উপায়টা হচ্ছে পেব্যাক পিরিয়ড, সেকেন্ড উপায়টা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, থার্ডটা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। হোয়াট আর দিস? আমাদের হাতে যদি ক্যাশ ফ্লোস থাকে, এটা প্রসেস করে আমরা কিভাবে ক্যাপিটাল বাজেটিং ডিসিশন নিব, এটার জন্য আমাদের কিছু অ্যাভেলেবল টেকনিক্স আছে, যেটা পরিচিত হচ্ছে ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স নামে। আপনি পরবর্তী যে কোর্সগুলো পাবেন বা আপনি যখন ইন্টারভিউ ফেস করবেন তখন আপনাকে জিজ্ঞেস করা হবে ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স গুলো কি। সো ইউ হ্যাভ টু বি ভেরি ফ্যামিলিয়ার।
সো আমাদের 5-6টা আপনার টেকনিক্স আছে। সো আমরা রাইট এট দিস মোমেন্ট আমরা 3টা টেকনিকের সাথে পরিচিত হচ্ছি এটা এই চ্যাপ্টারে। আচ্ছা, হোয়াট ইজ দিস, মানে পেব্যাক পিরিয়ড। প্রথমটা কি? পেব্যাক পিরিয়ড। সো আমরা এটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। আইডিয়ালি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, পেব্যাক পিরিয়ড হচ্ছে আপনি যে ইনভেস্টমেন্ট করছেন এই ইনভেস্টমেন্টটা উঠে আসতে বা ব্যাক হতে বা ইনভেস্টমেন্টের টাকাটা ফেরত পেতে আপনার কত সময় লাগবে, এই ব্যাপারটাকে বলা হয় পেব্যাক পিরিয়ড। এন্ড উইদাউট লুকিং এট দ্য নাম্বারস, আমাকে জাস্ট একটু বলেন, আই জাস্ট ওয়ান্ট টু চেক যে আপনি আইডিয়াটা বুঝতে পারছেন কিনা। আপনার হাতে দুটো প্রজেক্ট আছে, দুটো প্রজেক্টে একই ধরনের ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় বা একই অ্যামাউন্টে ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়। আর একটা প্রজেক্টে আপনার ওই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা ব্যাক করতে বা রিটার্ন করতে, জাস্ট ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা, আমি কোনো লাভের কথা বলছি না, আমি জাস্ট বলছি যে আপনি যে ইনভেস্টমেন্ট করছেন সেটা মাঠ থেকে উঠে আসতে আপনার একটা প্রজেক্টের সময় লাগে 2 বছর, আরেকটা প্রজেক্টের সময় লাগে 3 বছর। হুইচ প্রজেক্ট ইউ উইল বি প্রেফারিং? 2 years. যেহেতু আপনি আর্লিয়েস্ট পসিবল আপনার ইনভেস্টেড টাকাটা কি করতে পারছেন, কি করতে পারছেন? স্যার রিটার্ন পাচ্ছি, যেটা ইনভেস্ট করছি সেটা রিটার্ন পাচ্ছি। জাস্ট ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা ব্যাক করতে পারছেন। ওকে, ওকে। আমরা দুটো প্রজেক্ট দেখি। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট এ, আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট বি। দুটো প্রজেক্টে বলা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্রয়োজন হবে $10,000, আর আপনার এটা বলা হচ্ছে যে ইনভেস্টমেন্ট এই যেটা সেটা চার্জারটা কানেক্ট করি। ওকে, আচ্ছা। এখন ইনভেস্টমেন্ট এইতে আপনার আহ 10,000, আমি ধরে নিয়েছি যে আপনার দুটোতেই আহ ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় $10,000। এখন ইনভেস্টমেন্ট এই ইয়ার 1-এ এরকম ক্যাশ ফ্লো দেয়, ইয়ার 2-তে ক্যাশ ফ্লো, ইয়ার 3-তে ক্যাশ ফ্লো। ইনভেস্টমেন্ট বি ইয়ার 1-এ, ইয়ার 2-তে, ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 5 এভাবে ক্যাশ ফ্লোস দেয়। এখন আমরা কিভাবে ইভ্যালুয়েট করব বেসড অন দ্য পেব্যাক পিরিয়ড? আমাকে যেটা করতে হবে, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা ব্যাক করতে আমার কত সময় লাগছে। জাস্ট লুক এট, আমি যদি এখানে কাউন্ট করি, আমি ফার্স্ট ইয়ার ইনভেস্টমেন্ট এ থেকে কত পাচ্ছি? 5,000. 5,000। সেকেন্ড ইয়ারে কত পাচ্ছি? 5,000. 5,000। তাহলে আমার 10,000 কোথায় মেকআপ হয়ে গেছে? At the end of 2 years. তাহলে এই ইনভেস্টমেন্ট এর জন্য পেব্যাক পিরিয়ড কত? পেব্যাক পিরিয়ড কত হবে? 2 years. 2 ইয়ার্স। তাহলে পেব্যাক পিরিয়ডটা সবসময় কিসের বেসিসে হবে? মানে এটা ডিনোমিনেটরটা কি হবে? এটা ডিনোমিনেটরটা হবে টাইম, এখানে আমাদের জন্য ইয়ার্স। বোঝা গেছে? Yes, sir. আচ্ছা, এখন আমরা ইনভেস্টমেন্ট বি এর দিকে তাকাই। এখানে 10,000 টাকা ব্যাক করতে আমাদের কতদিন সময় লাগে দেখি। আমি ফার্স্ট ইয়ারে পেলাম কত? 1,500। সেকেন্ড ইয়ারে আমি যখন 2,000 পাচ্ছি, টোটাল আমি কত পেলাম? টোটাল কত পেলাম? 3,500. 3,500। এটাকে এতটুকু বুঝতে পেরেছেন আমি 3,500 কিভাবে লিখেছি? আচ্ছা, 3,500 পেলাম। ইয়ার 3-তে কত পেলাম? 2,500. 500। তাহলে ইয়ার 3 পর্যন্ত টোটাল কত পেলাম? 6,000. 6,000। এর পরের অ্যামাউন্টটা কত? 5,000. হ্যাঁ, 5,000, sir. 5,000। আচ্ছা,
আমরা এটা ক্যালকুলেশন আসছি, জাস্ট আমাকে এতটুকু বলেন এই অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট পেতে আমাদের কতদিন সময় লাগছে? 3 years. 3 বছর। আর আমাদের কত বাকি আছে রিগেইন করার জন্য? এখানে চলে গেল কত, মানে 6,000 পর্যন্ত ব্যাক করতে কত সময় লাগছে? 3 years. 3 ইয়ার্স। আচ্ছা, আমাদের আরো কত রিটার্ন পেতে হবে? 4,000. 4,000। ইয়ার 4-এ কত পাওয়া যায়? 5,000. আচ্ছা, এখন আহ 5,000 পেতে সময় লাগে হচ্ছে, মানে এই জায়গায় এই 5,000 পাইতে সময় লাগে এই ইয়ার 4টা পুরো বছরটা, তাই না? মানে এই পুরো 5,000 পেতে আপনাকে ইয়ার 4 পুরো সময় কি করতে হবে? অপেক্ষা করতে হবে না? জি স্যার। ইয়ার 4 এর কথা বলছি। আচ্ছা, এখন আপনার দরকার কি 5,000 নাকি 4,000? 4,000. আচ্ছা, তাহলে 4,000-এর জন্য অপেক্ষা করতে কি আপনাকে ইয়ার 4টা পুরো বছর অপেক্ষা করতে হবে, নাকি ইয়ার 4টার একটা পার্টিকুলার সময় অপেক্ষা করতে হবে? ইয়ার 4টাকে পুরো সময় অপেক্ষা করতে হবে? না স্যার। আচ্ছা, কম সময় অপেক্ষা করতে হবে, তাই না? কতটুকু কম, এটার ক্যালকুলেশন হবে এইভাবে। জাস্ট থিঙ্ক অফ যে আমি 4,000 কিভাবে আইডেন্টিফাই করেছি। 4,000 হচ্ছে রিমেইনিং অ্যামাউন্ট টু বি কাভার্ড। এখন এখানে যদি 6,000 হতো, লেটস সে আমার 10,000-এর জায়গায় আমার, মানে আমরা 6,000 গেইন করেছি, আমার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 11,000। আমি 6,000 রিসিভ করেছি, আমার লাগবে কত? 5,000, ঠিক কিনা? ইনভেস্টমেন্ট করেছি 11,000, আমি ইয়ার 3 পর্যন্ত কাভার করেছি 6,000, আর আমার আরো রিগেইন করতে হবে কত? 5,000। তাহলে কি আমার ইয়ার 4টা পুরোপুরি লাগতো কিনা? না স্যার। না, আমার রিগেইন করতে হবে 5,000, আমার 6,000 ইয়ার 3 পর্যন্ত রিকভ করা আছে। এখন ইয়ার 4 তো পুরোটা অপেক্ষা করলে আপনি 5,000 পাবেন, আপনার দরকারও 5,000, তাহলে আপনাকে ইয়ার 4 পুরোটা থাকতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটার কথা বলছি। জি স্যার। ক্লিয়ার? বাট আমার লাগবে কত? 4,000। তার মানে আপনাকে ইয়ার 4 পুরোটা কি করতে হবে না, অপেক্ষা করতে হবে না। তাহলে এখানে কত হবে? 0.8। আগে কত সময় অপেক্ষা করতে হচ্ছিল? 3। এখন এডিশনাল কত? 0.8। টোটাল কত? 3.8। এখন এই প্রজেক্টে 10,000 ফিরে পেতে সময় লাগছে 2 বছর, আর এখানে সময় লাগছে কত? 3.8। বেসড অন দ্য পেব্যাক পিরিয়ড, হুইচ ওয়ান উইল বি প্রেফারিং? ইনভেস্টমেন্ট নেই স্যার। গট ইট? এটা রেশনালটা বুঝতে পারছেন? As early as possible you can recoup your initial investment, that is better for you. এটা হচ্ছে এটার আইডিয়া। ওকে, ওকে। এখন এই পেব্যাক পিরিয়ডের বেসিসে আপনি ডিসিশন নেবেন, কি ডিসিশন? ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। এটা কি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন কিনা? Payback period is very simple to understand. So that first advantage is it is easy to understand. Okay. Second advantage আমরা বলছি, আমরা জাস্ট এখানে ফোকাস করছি কিসের উপর? আমরা ফোকাস করছি যত তাড়াতাড়ি আমার ইনভেস্টমেন্ট আমি রিটার্ন করতে পারি। সো উই আর অ্যাকচুয়ালি ফোকাসিং অন দ্য লিকুইডিটি। যত তাড়াতাড়ি আমরা ক্যাশ ফ্লোসটা পেয়ে যেতে পারি, সেটার উপর আমরা জাস্ট ফোকাস করছি। রাইট? আচ্ছা, এখন সব ক্ষেত্রে এটা পেব্যাক পিরিয়ডটা ইউজফুল না। কিছু ক্ষেত্রে you might not be able to evaluate all the necessary data you need for evaluating it properly. So technological industry is one of the industries যেটার future envision করা too much difficult. So in that scenario, it is very
ইউজফুল যে পেব্যাক পিরিয়ড ইউজ করা। আচ্ছা, এখন এটার প্রবলেমটা কি? লুক এট দ্য ইনভেস্টমেন্ট এ এন্ড ইনভেস্টমেন্ট বি এগেইন। আপনি দুটোতে ইনভেস্টমেন্ট করেছেন কত কত অ্যামাউন্ট একটু আমাকে বলেন। রেসপন্ড করা লাগবে। ইনভেস্টমেন্ট করেছেন দুটো প্রজেক্টে কত অ্যামাউন্ট? আর ইউ দেয়ার? 1000. 10,000 করে ইনভেস্টমেন্ট করেছেন। এখন আপনি প্রেফার করেছেন বেসড অন দ্য পেব্যাক পিরিয়ড কোনটা? কোনটা প্রেফার করেছেন? ইনভেস্টমেন্ট এই প্রেফার করেছেন, রাইট? আচ্ছা, হুম। এখন লুক এট যে ইনভেস্টমেন্ট বি তে এখানে একটা ক্যাশ ফ্লো ছিল, আবার এখানে আপনি কনসিডার করেছেন জাস্ট 4,000, আরো একটা 1,000 বাকি ছিল। এই ক্যাশ ফ্লোস গুলোকে আপনি কনসিডারেশনে নিয়ে আসছিলেন যখন আপনি ইনভেস্টমেন্ট এ কে প্রেফার করছিলেন? এগুলো কি আপনার বিবেচনায় ছিল যে এখান থেকে টোটাল অ্যামাউন্ট অফ ক্যাশ ফ্লোস বেশি কম্পেয়ার টু ইনভেস্টমেন্ট এই, যখন আপনি পেব্যাক পিরিয়ড ইউজ করছিলেন? এটার দিকে আপনি তাকানোর প্রয়োজন বোধ করেছেন? সো আপনি এখানে তাকান নাই। সো হোয়াট হ্যাভ ইউ ইগনোরড? যে আপনি একটা সার্টেন সে 2 বছর বা 3 বছর একটা যদি বেঞ্চমার্ক থাকে, এর চেয়ে বেশি আহ সময় যদি লাগে একটা প্রজেক্টে ক্যাশ ফ্লো ফিরে পেতে, তাহলে আমরা ওই প্রজেক্টটা ইগনোর করব না। এর মধ্যে যারা রিকভ করতে পারবে তাদেরকে আমরা ইভ্যালুয়েট করব। সো কাট অফ পিরিয়ড হচ্ছে যে একটা বেঞ্চমার্ক পিরিয়ড, সে আপনি ওই প্রজেক্ট গুলো অ্যাকসেপ্ট করেন যেগুলো হচ্ছে আপনাকে 3 বছরের মধ্যে কি করবে, আপনার ইনভেস্টমেন্ট রিটার্ন করে দিবে। সো এই বেসিসে, এই 3 বছরের যে কাট অফ বা ক্রাইটেরিয়া, এটার বেসিসে আপনি কোন প্রজেক্টটা চুজ করবেন, ইনভেস্টমেন্ট এই চুজ করবেন, ইনভেস্টমেন্ট বি বাদ দিবেন। বাট ইফ ইউ লুক এট দিস ক্যাশ ফ্লোস হুইচ ইজ বিয়ন্ড দ্য payback period বা বিয়ন্ড দ্য কাট অফ পিরিয়ড, এগুলোকে আপনি কি করছেন, ইগনোর করছেন। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। এবং এখানে আরেকটা ইস্যু আছে হুইচ ইজ ভেরি ক্রিটিক্যাল, যে কেন আমরা পেব্যাক পিরিয়ড ইউজ করাটা রিকমেন্ড করি না। সেটা হচ্ছে, ক্যান ইউ রিকল দ্য কনসেপ্ট অফ টাইম ভ্যালু অফ মানি? টাইম ভ্যালু অফ মানি খেয়াল আছে? হোয়াট হ্যাভ উই লার্ন? একটু আমাকে বলেন, টাইম ভ্যালু অফ মানিতে আমরা কি লার্ন করেছি? বলেন, আপনার মিড টার্ম দিয়েছেন, কুইজ দিয়েছেন টাইম ভ্যালু অফ মানি টপিকের উপর। এখন বলেন আমাকে টাইম ভ্যালু অফ মানিতে আপনি কি জেনেছেন? একটু বলতে হবে তো। দিস টপিকস আর ডিপেন্ডেন্ট অন দ্য প্রিভিয়াস টপিকস। টাইম ভ্যালু অফ মানিতে কি জেনেছেন? নাথিং। ইনান, আবিদা, লামিয়া কেউ আছেন? স্যার, টাইম ভ্যালু অফ মানি আমি জিনিসটা পরিচিত, কিন্তু এখন মনে পড়ছে না যে এক্স্যাক্টলি ডেফিনিশনটা। আমরা তো কোনো ডেফিনেশন শিখি নাই। মানে মনে পড়ছে না যে আচ্ছা, আর আর কিভাবে কারো মনে ডিসক্রাইব পড়ছে না? করবো। আর কারো মনে পড়ছে না? আব্বাস? স্যার কোয়েশ্চেনটা একটু কাইন্ডলি আরেকবার বলবেন? আমরা বলছি যে টাইম ভ্যালু অফ মানি কনসেপ্ট আমরা কি শিখেছি?
ভ্যালু বাড়তেও পারে কমতেও পারে। মানি ভ্যালু চেঞ্জেস ওভার টাইম। টাইম। টাইম, রাইট? সো এখন আপনি যখন পেব্যাক পিরিয়ড নিয়ে কাজ করছেন, তখন আপনি এই 5,000, এই 5,000, এই 2,000, এগুলো এগুলোকে সিম্পলি 5,000, ইয়ার 1 এর 5,000, ইয়ার 2 এর 5,000 এইভাবে যোগ করছেন কিনা পেব্যাক পিরিয়ডের ডিসিশন নেওয়ার সময়? বা জি এখানে যে স্যার। আমরা 1,500, 2,000, 2,500 এগুলো যখন যোগ করছিলাম তখন কি স্ট্রেট যোগ করছিলাম কিনা? ইয়েস ও নো বলেন। আমরা যখন পেব্যাক পিরিয়ডের ডিসিশন নিচ্ছিলাম 10,000 আমার গেইন করতে পেরেছি কিনা, তখন আমরা সিম্পলি কি করছিলাম, এই 5,000 এর সাথে এই 5,000 যোগ করছিলাম না? জি স্যার। আচ্ছা, এখন আপনি টাইম ভ্যালু অফ মানি থেকে কি জেনেছেন? এই 5,000 ইয়ার 1 এর আর এই 5,000 ইয়ার 2, এই দুটো কি সেম? এই দুটো 5,000 কি সেম? জি স্যার, ওইটা ভেবেই আমরা অ্যাড করেছিলাম। শুনতে পাচ্ছি সেম না। সেম ভেবেই আমরা অ্যাড করেছিলাম। সেম ভেবে অ্যাড করেছিলাম, বাট আসলে কি সেম? ডিপেন্ড, বুঝি নাই। মেবি ডিপেন্ড, মেবি ডিপেন্ড করে, বের কিসের করে উপর হয়তো ডিপেন্ড? বা যে বাড়তেও পারে কমতেও পারে। হ্যাঁ, মানে দুটো 5,000 কি না? জি। দুটো 5,000 সেম না, ওকে। বিকজ অফ দ্য টাইম ভ্যালু অফ মানি। প্লিজ, টাইম ভ্যালু অফ মানিটা আপনি যদি ভুলে যান, আপনি যদি এটার উপর ফোকাস না করেন, আপনার ফিউচারে যে কোর্সগুলো আপনি ফাইন্যান্সে নেবেন সবগুলোতে খুব খারাপ করবেন। সো ইটস নট দ্যাট যে আমরা মিড টার্ম দিয়ে দিয়েছি, কুইজ দিয়ে দিয়েছি, তারপর আমি টাইম ভ্যালু অফ মানি ভুলে গেলাম। So, আমরা শুরুতে বলেছিলাম যে এই কোর্সটা আপনার ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এটা ফাইন্যান্সের ফাউন্ডেশন কোর্স। এই কোর্সে যদি আপনি ভালো করেন, তাহলে আপনি বাকি ফাইন্যান্সের যে কোর্সগুলো আছে এগুলো নেওয়ার জন্য আপনি চিন্তা ভাবনা করতে পারেন, আদারওয়াইজ ইউ হ্যাভ টু স্টপ। বোঝা গেছে? সো দিস ইজ ওয়ান অফ দ্য ফ্রাস্ট্রেটিং রিজনস ফর স্টুডেন্টস, যে আমি কি করতে পারছি না, ফাইন্যান্সের কোর্সগুলো বুঝতে পারছি না। বাট হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম ইজ দ্যাট আমি যে আমার যে ইন্ট্রোডাক্টরি কোর্স ছিল সেটা আমি ঠিক মতো বুঝতে পারি নাই। সো প্লিজ গো ব্যাক অ্যান্ড লুক এট দ্য লেকচার্স আমরা যেটা ডিসকাস করেছি টাইম ভ্যালু অফ মানিতে, পার্টিকুলারলি ইন এডিশন টু আদার টপিকস। ঠিক আছে? সো দ্য আইডিয়া ইজ দ্যাট আমরা কি করতে পারছি না, আমরা এখানে টাইম ভ্যালু অফ মানি অ্যাপ্লাই করি নাই, এই জন্য এটা একটা ভালো ডিসিশন না। সো দিস আর দ্য শর্ট কামিংস। ওকে, নেক্সট ওয়ান আমরা যেটা দেখি সেটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। সো আমরা পেব্যাক পিরিয়ড মোটামুটি বুঝতে পেরেছি, নেক্সট ওয়ান ইজ নেট প্রেজেন্ট ভ্যালু। সো আমরা পেব্যাক পিরিয়ডে যে প্রবলেমস গুলো ফেস করছি এগুলোর মোটামুটি অনেকগুলো প্রবলেমই আমরা কি করে ফেলতে পারি, ওভারকাম করতে পারি আমরা যদি নেট প্রেজেন্ট ভ্যালুটা ব্যবহার করি। ওকে, সো দিস ইজ one of the most widely used techniques across the countries for evaluating the capital budgeting projects, that is the net present value. What is the idea of the net present value? সে আপনি ইয়ার 0 থেকে শুরু করলেন এবং ইয়ার 5 পর্যন্ত আপনার প্রজেক্ট। এই সময়ের মধ্যে আপনি কখনো কখনো আমি বলছি যে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন সেটাকে আমি মাইনাস বলছি, আপনার ইনভেস্টমেন্ট থেকে যদি ক্যাশ ফ্লোস আসে সেটাকে আমি প্লাস বলছি। কখনো ইনভেস্টমেন্ট করলেন, কখনো আপনার ইনভেস্টমেন্ট করেছেন, কখনো আপনার ক্যাশ ফ্লোস আসলো, কখনো ক্যাশ ফ্লোস আসলো, আবার কখনো ইনভেস্টমেন্ট এখানে করতে প্রয়োজন হয়েছে। তো ইউ সি, এটা সে আমি ধরে নিলাম এটা ইয়ার 1-এ, এটা 2-তে, এটা 3-তে, এটা 4 এরকম।
আচ্ছা, সো net present value is actually the difference between present value, এটা কি খেয়াল আছে? present value of all cash inflows minus present value of all cash outflows, এটা যখন আমরা করব এটাকে আমরা বলি নেট প্রেজেন্ট ভ্যালু। তার মানে আমি যতগুলো ক্যাশ ইনফ্লোস পাচ্ছি, ইন এই ক্যাশ ফ্লোস গুলোকে আমি প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো। আমি অলরেডি জানি যে প্রেজেন্ট ভ্যালুতে আমি কিভাবে নিয়ে আসি ক্যাশ ফ্লোস কে। আমার যখন ফিউচার ক্যাশ ফ্লোস থাকে এটাকে আমরা কিভাবে নিয়ে আসি প্রেজেন্ট ভ্যালুতে, ইন দিস ওয়ে। আর প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো সেম ওয়েতে আমরা কি করব, যদি ফিউচার ক্যাশ আউটফ্লো থাকে এটাকে আমরা সেম ওয়েতে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো। সো যতগুলো ক্যাশ ইনফ্লো আছে সেটার প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা কি মাইনাস করবো, যত ক্যাশ আউটফ্লো আছে সেটার প্রেজেন্ট ভ্যালু মাইনাস করব। সো দি ডিফারেন্স রিমেইন ইজ দ্য নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি। ঠিক আছে? সো এটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে, এবং ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজ টেকনিক্স। সো আইডিয়াল আমরা এভাবে আমরা এনপিভি ডিসিশনটা নিয়ে থাকি। সো এনপিভির বেসিসে আমরা যখন ডিসিশন নিয়ে থাকি, আমাদের ডিসিশন ক্রাইটেরিয়াটা হচ্ছে এমন যে আমরা যদি দেখি যে এনপিভি ইজ ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে আমার যে ক্যাশ আউটফ্লোস হয়েছে ইন টার্মস অফ প্রেজেন্ট ভ্যালু, পুরোপুরি ওই অ্যামাউন্টটা ক্যাশ ইনফ্লোস দিয়ে কি করা গেছে, মেকআপ করা গেছে। তার মানে আমি এই প্রজেক্টটা নিতে পারবো। আর এনপিভি যদি গ্রেটার দেন 0 হয়, আমি যত ইনভেস্টমেন্ট করেছি এটার যে প্রেজেন্ট ভ্যালু, এটা তো পুরোপুরি ওভারকাম করেছে, দ্যাটস ট্রু। এটা ওভারকাম করে আরো সারপ্লাস পাওয়া গেছে, এটা হচ্ছে গ্রেটার দেন 0। আর যখন লেস দেন 0 হয় এনপিভি, ইট ইন্ডিকেটস দ্যাট আমার যে টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে এটার যে প্রেজেন্ট ভ্যালু, এই অ্যামাউন্টটা আমার প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোস কি করতে পারে নাই, রিকভ করতে পারে নাই। এই ক্ষেত্রে আমরা প্রজেক্ট নিব না। সো এনপিভি নেগেটিভ হলে, লেস দেন 0 মানে কি নেগেটিভ, নেগেটিভ হলে আমরা প্রজেক্ট নিব না। এনপিভি ইকুয়াল টু 0 অথবা গ্রেটার দেন 0 হলে আমরা কি করব, প্রজেক্ট নিব। সো দ্যাট ইজ দ্য ওয়ে, দ্য ক্রাইটেরিয়া। আমরা গত ক্লাসে যখন বলছিলাম যে কিছু প্রজেক্ট their rate of return exceeds the cost of capital, সো আইডিয়ালি আপনার এনপিভি যখন 0 হয় তখন হচ্ছে আপনার রিটার্ন প্রজেক্টের যে রেট অফ রিটার্ন, দ্যাট বিকামস রেট অফ রিটার্ন। এনপিভি যখন 0, প্রজেক্টের রেট অফ রিটার্ন বিকামস ইকুয়াল টু দ্য কস্ট অফ ক্যাপিটাল। আর যদি এনপিভি গ্রেটার দেন 0 হয় তখন প্রজেক্টের রিটার্ন হয় গ্রেটার দেন দ্য কস্ট অফ ক্যাপিটাল। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু এনপিভিটা শেখার চেষ্টা করি। ওকে, think of two investment. First investment is investment A, second investment is investment B. আচ্ছা, বলা হচ্ছে ইনভেস্টমেন্ট এ তে এই সময় অনুযায়ী এই ক্যাশ ফ্লোস গুলো অ্যাভেলেবল। তাহলে এখানে আমরা সময় পাচ্ছি 0, 1, 2, 3, এই 3 বছর ইয়ার্স আমরা পাচ্ছি। আমরা একটু আগে বলছিলাম যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে আমরা মাইনাস হিসেবে আইডেন্টিফাই করব, আর যে অ্যামাউন্ট আমরা ক্যাশ ফ্লোস হিসাবে পাচ্ছি সেটাকে আমরা আইডেন্টিফাই করব কি সাইন দিয়ে, প্লাস দিয়ে। আচ্ছা, ক্যাশ ফ্লোস গুলোর দিকে তাকান, আমাকে বলেন এখানে কোন অ্যামাউন্টটা ইনভেস্টমেন্ট, কোন অ্যামাউন্ট গুলো ক্যাশ ইনফ্লো। Uh, 10,000 investment আর বাকি 5,000, 5,000, 4,000 ওগুলা inflows. আচ্ছা, আচ্ছা, এখানে আমাকে বলেন কোন ক্যাশ ফ্লোসটা প্রেজেন্টে আছে আর কোন ক্যাশ ফ্লোস গুলো ফিউচার ক্যাশ ফ্লোস। কলাম বি এর গুলা, বি এর গুলা প্রেজেন্ট ভ্যালু আর ডি এর গুলা হচ্ছে বুঝি নাই। কলাম বি এর গুলা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুতে। কলাম বি এর গুলো প্রেজেন্ট ভ্যালু। আমি বলতে চাইছি এখানে যে ক্যাশ ফ্লোস গুলো, আপনি 4টা ক্যাশ ফ্লোস দেখতে পাচ্ছেন, এই ক্যাশ ফ্লোস গুলোর মধ্যে কোন ক্যাশ ফ্লোসটা প্রেজেন্ট ক্যাশ ফ্লো
আর কোন ক্যাশ ফ্লোস গুলো ফিউচার ক্যাশ ফ্লো? আচ্ছা 10,000টা তাহলে প্রেজেন্ট, বিকজ এটা ইট ইয়ার হ্যাপেন্স ইন ইয়ার জিরো, মানে এখন জিরো। কারেন্ট, ইয়ার জিরো মানে কখন? এখন মানে ইনভেস্টমেন্টের সময়। রাইট এট দিস মোমেন্ট, রাইট? আচ্ছা, আর এই ক্যাশ ফ্লোস গুলো কখনকার? এটা 1 বছর পরে, পরে। এটা 2 বছর পরে, এটা 3 বছর পরে, রাইট? আচ্ছা, এখন যে ক্যাশ আমাদেরকে, আমরা এনপিভির কনসেপ্টে বলেছিলাম যে আমরা সব ক্যাশ ফ্লোস গুলোকে কিসের টার্মে আমরা এক্সপ্রেস করব? সব ক্যাশ ফ্লোস কে আমরা কিসের টার্মে এক্সপ্রেস করব? প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু টার্মে। এই জন্য এটার নাম কি? নেট ওকে, প্রেজেন্ট। আচ্ছা। যে ক্যাশ ফ্লোসটা প্রেজেন্টে আছে জিরো, এটার প্রেজেন্ট ভ্যালু করার দরকার আছে? কারণ এটা অলরেডি কিসে আছে? এটা অলরেডি তো প্রেজেন্ট আছে, এটা প্রেজেন্ট করার দরকার নাই। এম এ ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এই 10,000 মাইনাস 10,000, এই জন্য এই মাইনাস 10,000 সেম। গট ইট? আচ্ছা, ইয়ার ওয়ানের শেষে গিয়ে আমরা 5,000 টাকা পাবো। সো ক্যান ইউ রিকল দ্যাট আমরা শিখেছিলাম যে কিভাবে ক্যাশ ফ্লোস বা কিভাবে প্রেজেন্ট ভ্যালু করতে হয়? আপনি 1 বছর পর পান, 5 বছর পর পান, কিভাবে প্রেজেন্ট ভ্যালু করতে হয়? 1 প্লাস, এখানে কি হবে? ডিসকাউন্ট রেট। এখানের জন্য আমাদের ডিসকাউন্ট রেট হচ্ছে 10%। 0.10 টু দি পাওয়ার কি হবে? এই 5,000কে আমি প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে চাচ্ছি। নিয়ে আসা মানে কি? জিরোতে নিয়ে আসা। জিরোতে নিয়ে আসার জন্য আমাকে এই ওয়েতে কি করতে হবে? আমরা এটা শিখেছিলাম, খেয়াল আছে? ক্যান ইউ রিকল দিস? ইয়েস স্যার। আচ্ছা, এখন এখানে টু দি পাওয়ার কি হবে? 1, কেন 1 হবে? কারণ ফার্স্ট ইয়ার 1 বছর পার হয়েছে, সো কারণ এই 5,000টা আমাদের রাইট এট দিস মোমেন্টে যে কত সময় দূরে আছে? 1 বছর। 1 বছর দূরে আছে, এই জন্য টু দি পাওয়ার 1। তাহলে এটা ক্যালকুলেট করে কত হবে? এটা ক্যালকুলেট করা হবে এই অ্যামাউন্টটা 4,545.45। বোঝা গেছে? ক্লিয়ার? একটু ক্যালকুলেটর নেন, ক্যালকুলেশনটা করে আমাকে দেখেন, বলেন যে এটা পেয়েছেন কিনা। জি স্যার, পেয়েছি। আচ্ছা, সবাই কিন্তু ট্রাই করবেন। আহ এই টপিকে যদি আপনার উইকনেস থাকে, আমি বারবার বলছি, আপনার ফাইন্যান্সে বাকি কোর্সগুলো নেওয়া ইম্পসিবল হবে। সেই কোর্সে যা যা আছে এগুলো আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনার এই ফ্যাক্টরস গুলো কি পরিচিত মনে হচ্ছে? আমরা প্রেজেন্ট ভ্যালু, টাইম ভ্যালু অফ মানি যখন ডিসকাস করেছিলাম, তখন আমরা বইয়ের পিছনে কিছু টেবল দেখিয়েছিলাম। প্রেজেন্ট ভ্যালু, ইন্টারেস্ট ফ্যাক্টর, ফিউচার ভ্যালু, ইন্টারেস্ট ফ্যাক্টর, এগুলো কিভাবে ইউজ করবেন। সো উইথাউট হ্যাভিং দ্য ক্যালকুলেটর, আপনার যদি ক্যালকুলেটর না থাকে, আপনি প্রেজেন্ট ভ্যালু, ইন্টারেস্ট ফ্যাক্টর 1 বছরে 10%-এ কত সেটা ক্যালকুলেট করে কি করে ফেলতে পারেন, এটা এই ফিগারটা নিয়ে আসতে পারেন। তারপর আপনি 5,000 কি এটা দিয়ে মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাবেন? 4,545 পেয়ে যাবেন। আচ্ছা, এখন ইয়ার টু এর যেটা 5,000, এখন আমরা যদি ইয়ার টু এর 5,000কে প্রেজেন্ট ভ্যালু করতে চাই, আমাকে এখানে কি করতে হবে? এখানে কি করতে হবে? এখানে কি চেঞ্জ হচ্ছে? 5,000 5,000 তো সেম। পাওয়ার 2 হয়ে যাবে হ্যাঁ, স্যার। টু দি পাওয়ার 2 হয়ে যাবে। কেন 2 হচ্ছে? 2 বছর শেষ কম্পাউন্ড দেন। রাইট, আমরা 2 বছর দূরে আছি এই ক্যাশ ফ্লোস থেকে, রাইট? আচ্ছা, এটা যখন আমরা ডিসকাউন্ট করছি তখন আমরা প্রেজেন্ট ভ্যালু কত পেলাম? 4,132.23। এখন দেখেন তো, সেম 5,000কে প্রেজেন্ট ভ্যালুতে আনলে, যেহেতু দুইটা 5,000 দুইটা ডিফারেন্ট ইয়ার্স, দুইটা ডিফারেন্ট টাইমের,
এই ভ্যালু দুটো ডিফারেন্ট কিনা? দুইটা ভ্যালু ডিফারেন্ট কিনা? দুইটা ভ্যালু কি ডিফারেন্ট? দুইটা ভ্যালু ডিফারেন্ট না? এই ভ্যালুটা এই ভ্যালুটা ডিফারেন্ট না? জি ডিফারেন্ট স্যার। বাট দুটোই আসছে কোত্থেকে? 5,000 থেকে আসছে না? জি স্যার। আচ্ছা, একটু আগে আমরা কি বলছিলাম খেয়াল আছে? একটু আগে আমরা কি বলছিলাম? টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে না কে? পেব্যাক পিরিয়ড। এই জন্য আমরা এই 5,000 দুটো কি ভাবছিলাম? সেম ভাবছিলাম। আর আমরা নেট প্রেজেন্ট ভ্যালু থেকে এই দুটো 5,000 কে সেম ভাবছি নাকি দুটো 5,000 কে ডিফারেন্ট ভাবছি? ডিফারেন্ট হচ্ছে স্যার। মানে ডিফারেন্ট ভাবা না, মানে ডিফারেন্টলি ইভ্যালুয়েট করছি, রাইট? আচ্ছা, ইয়ার 3 2,000 কে আমরা একইভাবে প্রেজেন্ট ভ্যালু করবো। আমরা যখন সব ক্যাশ ইনফ্লো সব ক্যাশ আউটফ্লোস প্রেজেন্ট ভ্যালু করে ফেলবো, আমাদের ফাইনালি কি কাজ? এগুলো কি করা? যোগ করা, রাইট? এগুলো কি করা? যোগ করা। এগুলো যখন আপনি যোগ করবেন তখন আপনি সামেশন আপনি কত পাচ্ছেন? $180.32। দেখতে পাচ্ছেন ফিগারটা? $180.32। এটা কিভাবে পাওয়া গেছে? একটু আগে আমরা একটা ফর্মুলা লিখছিলাম না, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো, খেয়াল আছে? আচ্ছা, এখন আমাকে বলুন তো এই তিনটার সামেশন কি প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো কি না? ইয়েস অর নো? ইয়েস স্যার। আচ্ছা, এটা কি প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লোস। আউটফ্লো। তাহলে আমরা যখন এই তিনটা যোগ থেকে এটা মাইনাস করছি বা এটা একসাথে সাম আপ করছি, আমরা কত যেটা পাচ্ছি এটার নাম কি হবে? নেট প্রেজেন্ট ভ্যালু। এম আই ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, একই উপায়ে আমরা ইনভেস্টমেন্ট বি তে কি করলাম? এনপিভি ক্যালকুলেট করলাম, জাস্ট একই উপায়ে। এখানে এনপিভি কত আসলো? 1,414.49। ওকে, এখন আপনি কোনটা প্রেফার করবেন? আপনি ইনভেস্টমেন্ট এ প্রেফার করবেন নাকি বি প্রেফার করবেন? হোয়াট ইউর ইনটিউশন সেইস, এনপিভি কোনটা প্রেফার করবেন? যেটাতে বেশি আসছে সেটা নাকি যেটাতে কম আসছে সেটা? যেটা বেশি আসছে সেটাই প্রেফার করবো। বাট ওটাতে ওকে, আবার টাইম বেশি লাগছে আবার স্যার। হ্যাঁ, আমরা যে পেব্যাক পিরিয়ডে যে প্রবলেমস গুলো ডিসকাস করেছি, এই প্রবলেমস গুলো তো একটা সিরিয়াস প্রবলেম, ঠিক কি না? ইয়েস স্যার। এই যে টাইম ভ্যালু অফ মানি ইগনোর করছে, কাট অফ পিরিয়ডের পরে টাইম কাউন্ট করছে না, সরি ক্যাশ ফ্লোস কাউন্ট করছে না, ইজ এ সিরিয়াস প্রবলেম। বাট এই প্রবলেম তো আপনার নেট প্রেজেন্ট ভ্যালুতে নাই। তাহলে কোনটা একটা আইডিয়াল ইভ্যালুয়েশন টেকনিক, নেট প্রেজেন্ট ভ্যালু নাকি পেব্যাক পিরিয়ড? এই দুটোর মধ্যে নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে। সো এখানে আহ, আমরা প্রেফার করব কোনটা? ইনভেস্টমেন্ট বি প্রেফার করব। আচ্ছা, নেক্সট ওয়ান ইজ দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন। এখন এখানে আমরা প্রজেক্টকে ইভ্যালুয়েট করছিলাম কিসের বেসিসে? এই যে নেট প্রেজেন্ট ভ্যালুর বেসিসে যে ইভ্যালুয়েট করলাম, এই নেট প্রেজেন্ট ভ্যালুটা আমাদের কাছে কিসের বেসিসে রিফ্লেক্ট হলো? ডলার বেসিসে না? কিসের বেসিসে? মানে আমাদের ডিনোমিনেশনটা কি টাকা না? জি স্যার। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন যে আমি নেট প্রেজেন্ট ভ্যালু যে ফিচার গুলো আছে যে এটা টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করে, এই বেসিসে আমি ইভ্যালুয়েট করতে চাচ্ছি প্রজেক্ট, বাট অ্যাট দ্য সেম টাইম আমি দেখতে চাচ্ছি প্রজেক্টের ইভ্যালুয়েশন ইন টার্মস অফ রেট অফ রিটার্ন পার্সেন্টেজ, যে কোন প্রজেক্টের রিটার্ন কেমন। এম আই ক্লিয়ার? আমার পারপাসটা কি? কোন প্রজেক্ট থেকে আমি কেমন পার্সেন্টেজ রেট অফ রিটার্ন পাবো, সেটার বেসিসে আমি প্রজেক্টে ইভ্যালুয়েট করতে চাচ্ছি। সেটা যদি আমার পারপাস হয়,
তখন আমার কাছে যেটা অল্টারনেটিভ সেটার নাম হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটার নাম কি? ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটার অল্টারনেট নাম হচ্ছে, এটার নাম হচ্ছে আইআরআর। একটু আগে আমরা একটা রিলেশন দেখাচ্ছিলাম যে আপনার প্রজেক্টের যখন এনপিভি 0 হয় তখন প্রজেক্টের যে রেট অফ রিটার্ন সেটা প্রজেক্টের কস্ট অফ ক্যাপিটালের সমান হয়। এই রিলেশন খেয়াল রাখবেন। ইট ইজ ভেরি কমনলি আস্কড কোশ্চেন্স ইন ইন্টারভিউ। এনপিভি যখন 0 তখন রেট অফ রিটার্ন কিসের সমান হয়? কস্ট অফ ক্যাপিটালের সমান হয়। কস্ট অফ ক্যাপিটাল আমরা গত ক্লাসে পড়েছি। কিসের সমান হয়? কস্ট অফ ক্যাপিটালের সমান হয়। আচ্ছা, এনপিভি যদি গ্রেটার দেন 0 হয় তখন এই আইআরআর হয়ে যায় কস্ট অফ ক্যাপিটালের চেয়ে গ্রেটার দেন। আর এনপিভি যদি লেস দেন 0 হয় তখন আইআরআর হয়ে যায় লেস দেন কস্ট অফ ক্যাপিটাল। এখন এই রেট অফ রিটার্ন কখন আপনি ডিসিশন নেবেন, মানে কখন একটা প্রজেক্ট আপনি প্রেফার করবেন? কস্ট অফ ক্যাপিটালের সমান হলে আপনি প্রেফার করবেন, কস্ট অফ ক্যাপিটালের চেয়ে প্রজেক্টের রেট অফ রিটার্ন যদি বেশি হয় তখনও প্রেফার করবেন। বাট ইফ দ্য রেট অফ রিটার্ন ইজ লেস দেন কস্ট অফ ক্যাপিটাল, উড ইউ প্রেফার দ্যাট প্রজেক্ট? হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনাকে ওই প্রজেক্ট প্রেফার করা উচিত? আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে কিছু ইনভেস্টমেন্ট আমরা কি করে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি। কেন বাদ দিয়ে দিচ্ছিলাম? কেন বাদ দিয়ে দিচ্ছিলাম? কারণ তাদের যে কস্ট অফ, তাদের যে রেট অফ রিটার্ন সেটা কস্ট অফ ফার্মের যে কস্ট অফ ক্যাপিটাল সেটার চেয়ে কম। আচ্ছা, আইআরআর এর আরেকটা অল্টারনেটিভ ডেফিনেশন হচ্ছে যে রেট অফ রিটার্নে এনপিভি 0 হয় সেই রিটার্নকে আইআরআর বলে। আচ্ছা, আমি এনপিভিটা আবার একটু লিখছি। এনপিভি ইকুয়াল টু, আচ্ছা, এনপিভি ইকুয়াল টু কি? প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোস মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লোস। আমাদেরকে খেয়াল আছে যে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোস যেভাবে ক্যালকুলেট করছিলাম এটাকে একটু আমরা আহ এভাবে লিখি, ক্যাশ ফ্লোস 1, ক্যাশ ফ্লোস 2, ক্যাশ ফ্লোস 3, এভাবে। আর এখানে যে আমরা প্রেজেন্ট ভ্যালু করছিলাম এখানে আমরা লিখছি 1 প্লাস আই 1, 1 প্লাস আই 2, 1 প্লাস আই 3, এরকম। আর এখানে মাইনাস কি আছে? এটা যেটা প্রেজেন্ট ভ্যালু তো অলরেডি আছে, আমি এটাকে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লোস লিখলাম। আর এখানে এনপিভি আছে। আচ্ছা, আইআরআর হচ্ছে সেই রেট অফ রিটার্নটা, এই কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এই আইআরআর ক্যালকুলেট করা হয় এই জায়গা থেকে। আপনি যে আমরা যে এখানে আই দেখতে পাচ্ছি, আইআরআর ইজ দ্য ডিসকাউন্ট রেট or the rate of return which makes the NPV 0। এখানে যে পার্সেন্টেজটা নিলে এনপিভি 0 হয়ে যাবে সেটাকে আইআরআর বলে। Am I clear? এই ক্যালকুলেশনটা ভেরি সিমিলার যেটা আমরা ভ্যাকেশনের আগে করে, আই মিন আমাদের ক্লাস বন্ধর আগে করেছিলাম। ক্যান ইউ রিকল দ্য ক্যালকুলেশন অফ দিস? ক্যান ইউ রিকল বন্ডের ওয়াইটিএম ক্যালকুলেট করা? এটা ডিসকাস করেছিলাম কি এটা বলেন? ওয়াইটিএম ক্যালকুলেট করে, ইল টু ম্যাচুরিটি ক্যালকুলেট করে, এটা ডিসকাস করেছিলাম ক্লাসে। জি স্যার। ইয়েস অর নো? Yes, sir. আচ্ছা, এটা যে উপায়ে ক্যালকুলেট করতে হয় ঠিক একই উপায়ে আইআরআর ক্যালকুলেট করতে হয়। ওকে, আচ্ছা। Yes, sir. তো এই আইআরআর এর ক্যালকুলেশন এটা আপনার এই টপিকে দেখানো হয় নাই। এটা একটু কম, মানে আই মিন প্রসেসটা সেম। আমরা জাস্ট যেটা করছি সেটা হচ্ছে আমরা এক্সেলে কিভাবে ক্যালকুলেট করি সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। ওকে,
বাট ইউ হ্যাভ টু নো দ্যাট এটার ক্যালকুলেশন হচ্ছে আপনি যেভাবে কিসের কাজ করেছেন, ওয়াইটিএম আমরা যে ক্যালকুলেশন দেখিয়েছি ঠিক একইভাবে। আচ্ছা, আমরা এটা একটু এখানে নিয়ে আসি। ওকে, এখানে আমরা ইয়ার লিখছি 0, 1, 2, 3, আর এখানে আমাদের যে ক্যাশ ফ্লো আসছে সেটা আমরা লিখছি, এখানে লিখছি 10,000, এখানে লিখছি 5,000, এখানে লিখছি 5,000, এখানে লিখছি 2,000। আচ্ছা, একটু আগে আমরা দেখিয়েছিলাম প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন। প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন আমরা আগেও ক্লাসে দেখিয়েছি। সো এটার প্রেজেন্ট ভ্যালু করার কিছু নাই, বাট আমরা দেখিয়ে নিচ্ছি যে প্রেজেন্ট ভ্যালু কিভাবে করতে হয়। ইকুয়াল টু দিয়ে পিভি, প্রেজেন্ট ভ্যালুর পিভি পার্সেন্টেজ হচ্ছে আমাদের এই আচ্ছা, আমাদের ওকে, আমাদের ওই প্রজেক্টে আই মিন আপনার এনপিভি ক্যালকুলেশন আমরা বলছিলাম যে আমাদের 10% ডিসকাউন্টেড ছিল, আর এখানে এই এটার জন্য নাম্বার অফ পিরিয়ড হচ্ছে 0। ওকে, 1 বছর, 0 টাইম পরে হচ্ছে, এখানে কোনো পিরিয়ডিক পেমেন্ট হচ্ছে না, অ্যামাউন্ট হচ্ছে এটা, এটা হচ্ছে এন্ড এন্ড অফ দ্য ইয়ার। এটা আমরা যা আছে তাই হচ্ছে, কেন হচ্ছে কারণ এটা প্রেজেন্ট ভ্যালু তো অলরেডি আছে, রাইট? আচ্ছা, এই আচ্ছা, এটাকে আমরা ওকে, এখন এটা যদি আমরা কন্টিনিউ করে আমরা প্রতিটার, দেখেছেন প্রতিটার প্রেজেন্ট ভ্যালু আমরা, আচ্ছা রিমেম্বার এখানে কিন্তু আপনি যে প্রেজেন্ট ভ্যালুটা দেখতে পাচ্ছেন এটা 10% কাউন্ট হয় না, এটা আইআরআর এর পার্সেন্টেজে কাউন্ট হয়েছে। বাট আপনি এটার সাথে ম্যাচ করাতে পারবেন, আমরা যেটা আগে এনপিভি ক্যালকুলেশন দেখিয়েছি। সো এনপিভি ইজ ইকুয়াল টু সামেশন অফ অল অফ দিস। ওকে, আমি কি করছি, আচ্ছা এখানে, আচ্ছা এনপিভির ইস্যু, আচ্ছা এনপিভি হচ্ছে সাম অফ দিস। এখন এক্সেলে যে এনপিভি ক্যালকুলেশন করা থাকে সেটার মধ্যে একটা মিস্টেক আছে, সেটা হচ্ছে তারা প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লোস কে আলাদাভাবে চিনতে পারে না। তো তাদেরকে প্রেজেন্ট ভ্যালু ক্যাশ আউটফ্লোস আলাদাভাবে দিতে হয়। একটু আগে আমরা যেটা এনপিভি ক্যালকুলেশন করেছি সেটা হচ্ছে এটা। আচ্ছা, আমরা রাইট এট দিস মোমেন্ট যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আইআরআর এর ক্যালকুলেশন কিভাবে হয়। সো আইআরআর এর ক্যালকুলেশন করতে গেলে আপনাকে প্রেজেন্ট ভ্যালু করা লাগবে না, আপনাকে জাস্ট ক্যাশ ফ্লোর দিকে তাকাতে হবে। আপনাকে আইআরআর, এটা যদি আপনি কিসে লিখতে চান, আই মিন দেখতে চান ভিজুয়ালি এটা ক্যালকুলেশনটা কিভাবে হয়, আপনি বলেছিলাম যে এনপিভি ইজ ইকুয়াল টু 0, তার মানে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো, রাইট? আমরা একটু আগে লিখেছিলাম, জাস্ট আমরা রিঅ্যারেঞ্জ করে নিয়েছি। আচ্ছা, এখানে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লোস কত? 10,000, এখানে হচ্ছে 10,000, আর প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোস হচ্ছে এই ক্যাশ ফ্লোস গুলো প্রেজেন্ট ভ্যালু, এই 5,000, এখানে হবে 1 + i⁻1, এখানে হবে 5,000 ডিভাইডেড বাই 1 + i⁻2, এখানে হবে 2,000 ডিভাইডেড বাই 1 + i⁻3। এখান থেকে আমরা যখন ট্রায়াল এন্ড এরর মেথডে সলভ করবো, আমাদের কাজ হচ্ছে একটা লোয়ার রেট নিয়ে দেখা, আহ, যেটা 10,000-এর চেয়ে একটু কম আসবে, আর একটা হায়ার রেট নিয়ে দেখা, সরি লোয়ার রেট দিয়ে 10,000 চেয়ে একটু বেশি আসবে, আর ওই হায়ার রেট নিয়েও যেটা দিয়ে 10,000 চেয়ে একটু কম আসবে। তারপর হচ্ছে যেটা আমরা ওয়াইটিএম ইউজ করেছিলাম, যে আমরা লোয়ার রেট নিব, মানে
এখানে আইআরআর হবে কি লোয়ার রেট প্লাস এই প্রেজেন্ট ভ্যালু ক্যাশ ইনফ্লো যেটা আপনি লোয়ার রেটে পেয়েছেন, প্রেজেন্ট ভ্যালু ক্যাশ ইনফ্লো যেটা লোয়ার রেটে পেয়েছেন, এখানে হবে এই অ্যামাউন্টটা হুইচ ইজ প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো, আর এখানে হবে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো হায়ার রেট, আর এখানে হবে মাল্টিপ্লাইড বাই হায়ার রেট মাইনাস লোয়ার রেট। আমরা ওয়াইটিএম এর ক্যালকুলেশনে যা দেখেছি এক্স্যাক্টলি সেম। আচ্ছা, আমরা এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা এক্সেলে কিভাবে কাজটা করব। এক্সেলে সিম্পলি আপনার কাজ হচ্ছে ইকুয়াল টু দেওয়া, ইকুয়াল টু দিয়ে আই আর আর এটা লেখা, এটা আপনি যখন লিখে সিলেক্ট করবেন, এখানে আপনার কাজ হচ্ছে এই ভ্যালুস গুলো যতগুলো ক্যাশ ফ্লোস আছে সেগুলোকে সিলেক্ট করে দেওয়া, দেন আপনার প্যারেন্থেসিস ক্লোজ করে এন্টার দেওয়া। So, আপনি একটু প্রিসাইসলি দেখতে চাচ্ছেন এটা পরে ডেসিমাল কত আসছে, দিস ওয়ান ইজ 11.16%। সো আপনি যখন ট্রায়াল এন্ড এরর মেথডে সলভ করবেন আপনিও একই ধরনের গ্যাস পাবেন বা একই ধরনের বা কাছাকাছি একটা পার্সেন্টেজ পাবেন। ইফ ইউ হ্যাভ দ্য ক্যালকুলেটর প্লিজ ইউ ক্যান ট্রাই জাস্ট ওয়াইটিএম এ ক্যালকুলেশন আমরা যেটা ক্লাসে করেছি সেটার দিকে তাকান, এই প্রসেসে সলভ করেন, ইউ উইল গেট দ্য আইআরআর পার্সেন্টেজ। ঠিক আছে? ওকে, আমরা অ্যানোটেশনটা অফ করি। আচ্ছা, তাহলে আমরা আইআরআর জানলাম। এখন আমরা যদি সামারাইজ করি, আমরা পেব্যাক পিরিয়ড থেকে ইনভেস্টমেন্ট এ ইনভেস্টমেন্ট বি যদি ইভ্যালুয়েট করি আমরা এই ধরনের ডিসিশন পেয়েছিলাম, নেট প্রেজেন্ট ভ্যালুতে এই বেসিসে, ইন্টারনাল রেট অফ রিটার্ন এই বেসিসে। সো এখানে আপনি যদি পেব্যাক পিরিয়ডের বেসিসে ডিসিশন নিতেন আপনি হয়তো প্রেফার করতেন ইনভেস্টমেন্ট এ, আবার নেট প্রেজেন্ট ভ্যালুতে যদি আপনি ডিসিশন নিতেন আপনি প্রেফার করবেন ইনভেস্টমেন্ট বি, আইআরআর এর বেসিসে আপনি যদি ডিসিশন নেন আপনি প্রেফার করবেন investment B. So as net present value and internal rate of return are very closely connected, they consider the same thing. They actually utilizes the same ideology. So এখান থেকে অলমোস্ট অল দ্য টাইম আপনি একই ডিসিশনে পৌঁছাবেন যে তারা ইনভেস্টমেন্ট বি কে আপনি ইনভেস্টমেন্ট বি কে রিকমেন্ড করছে। বাট পেব্যাক পিরিয়ড আমরা যে প্রবলেমস গুলো ডিসকাস করেছি দ্যাটস হোয়াই ইট ইজ লেস প্রেফার্ড। এখানে আপনি দেখেন যে সিলেকশনটা আপনাকে দিচ্ছে ইনভেস্টমেন্ট এই, দ্যাট ইজ নট আ কনসিস্টেন্ট সিলেকশন। সো আমরা পেব্যাক পিরিয়ডে বেসিস ইনভেস্টমেন্ট এ কে কেন সিলেক্ট করছি, বিকজ উই আর গেটিং আওয়ার ইনভেস্টমেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। নেট প্রেজেন্ট ভ্যালুতে আমার কেন ইনভেস্টমেন্ট বি কে আমি প্রেফার করছি, বিকজ ইট গিভস মি হায়ার প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো কম্পেয়ার টু দ্য ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। আর ইন্টারনাল রেট অফ রিটার্নের বেসিসে কেন আমি ইনভেস্টমেন্ট বি কে প্রেফার করছি, বিকজ ইট প্রোভাইডস আ রেট অফ রিটার্ন which is higher compared to investment A, আমাকে higher yield দিচ্ছে, রাইট? সো এই উপায়ে আমরা কি করি, আমরা প্রজেক্টের ডিসিশন নিয়ে থাকি। ঠিক আছে? এখন এখানে আপনার কিছু ইস্যুস থাকে বা এই ডিসিশনস গুলো ইভ্যালুয়েট করতে গিয়ে কিছু এডিশনাল ইস্যুস অ্যারাইজ হয়, সেটা হচ্ছে আমাদের পরবর্তী ডিসকাশন। আমরা আজকে এতটুকু পর্যন্ততে ক্লাস ক্লোজ করছি। এর মধ্যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ রেজ ইউর কোয়েশ্চেন।